আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা। বিএনপির আলোচিত মুখ রুমিন ফারহানা যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে। আমি যা বলি আমি তাই করি, মার্কা যাই হোক নির্বাচন করবো আমি। আসলে দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনী মাঠ ছাড়ছেন না ব্যারিস্টার রুমিন ফারহানা। হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন তিনি। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ আপডেটে আপনাকে জানাই স্বাগতম। হ্যাঁ দর্শক, অবশেষে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু হয়ে গেছে বিএনপির ভিতরে। যেমনটা কিন্তু দর্শক আপনারা ভিডিও শুরুতে কিছুটা অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন যে রুমিন ফারহানাকে কিন্তু এবার আর কিন্তু নমিনেশন দেওয়া হচ্ছে না বিএনপির তরফ থেকে, যার ফলে এবার কিন্তু বড় একটা সিদ্ধান্ত কিন্তু নিয়ে ফেলেছেন এই রুমিন ফারহানা। দর্শক, যে বিএনপির দুর্দিনে বিএনপির পাশে ছিল এবং সময়ে সময়ে নানা বিতর্কে কিন্তু বিএনপির পক্ষ হয়ে কিন্তু তিনি জড়িয়েছিল, এমনকি সংসদও কিন্তু কাঁপিয়েছে রুমিন ফারহানা বিএনপির তরফ থেকে। তবে কি বিএনপি রুমিন ফারহানাকে নমিনেশন না দিয়ে বড় কোনো ভুল করেছে? হ্যাঁ দর্শক, সেটা কিন্তু অবশ্যই, কিন্তু কারণ যেহেতু বিএনপি থেকে নমিনেশন পাননি রুমিন ফারহানা, সে তো আর নির্বাচন করা থেকে বিরত থাকবে না, অবশ্যই কোনো না কোনো দলের হয়ে সে নির্বাচন করবে। আর যার ফলে কিন্তু একটি গুঞ্জন কিন্তু সামাজিক মাধ্যমগুলোতে খুব জোরে সোরে কিন্তু ছড়িয়ে পড়েছে। হ্যাঁ দর্শক, যেমনটা কিন্তু আপনারা থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছেন যে জামায়াতে ইসলাম থেকে হয়তো বা নির্বাচন করাতে পারে রুমিন ফারহানাকে। কারণ রুমিন ফারহানা সারা দেশে যেমনই হোক, তার নিজ আসনে কিন্তু তার জনপ্রিয়তা কিন্তু বিপুল। কারণ একজন নেত্রী হতে গেলে যে গুণগুলি প্রয়োজন দর্শক, সেগুলি কিন্তু সবগুলি কিন্তু বিদ্যমান এই রুমিন ফারহানার ভিতরেই। কথা বলার গুণাবলী থেকে শুরু করে দর্শক শিক্ষা দিককে সবকিছুর দিকেই কিন্তু এগিয়ে রুমিন ফারহানা, যার ফলে কোন দল চাইবে এমন দক্ষ একজন নেত্রীকে হারাতে? তবে এর আসল বিস্তারিত কি ঘটনা দর্শক, সেটাই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ আমরা দেখাবো। এবং রুমিন ফারহানা কোন দল থেকে নির্বাচন করবে সেটার বিস্তারিত কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ আমরা দেখাবো। তাই দর্শক, আপনার কাছে এতটুকুই অনুরোধ থাকবে যে আমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর এই নিউজটি বিস্তারিত দেখলেই কিন্তু আপনি এই বিস্তারিত বিষয়টির সম্পূর্ণ কিন্তু আপনি ভালো করে বুঝতে পারবেন। তাই আর কথা বাড়িয়ে এখানে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট না করে শুরুতে পর্যায়ক্রমে আজকের সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। আমি যা বলি আমি তাই করি, এটা ভালো হইলে ভালো, মন্দ হইলে আমার কিছু করার নাই। আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাআল্লাহ মার্কা যাই হোক নির্বাচন করবো আমি সরাইল এবং আশুগঞ্জ থেকে। আগামী যে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, সরকার বলছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন নাকি 2026-এ সরকার উপহার দেবে। আমরাও এই কথায় বিশ্বাস রাখতে চাই, আমরাও সরকারের কথায় আস্থা রাখতে চাই। কিন্তু যখন আমাদের ভাই হাদির গায়ে গুলি লাগে এবং সে মৃত্যুবরণ করে, তখন আমাদের মতন যারা প্রার্থী নির্বাচনে মানুষের দিকে তাকিয়ে আছি যে মানুষ যদি আমাদের ভোট দেয় ইনশাআল্লাহ আমরা মানুষের পক্ষে সংসদে যাব। আমাদের মধ্যেও কিন্তু ভয় তৈরি হয়। 50-60 জন এমপির তালিকা নাকি তৈরি করা হয়েছে পরিবেশ অস্থিতিশীল করবার জন্য, তাদের উপরে হামলা করা হবে। আমি পরিষ্কার বলতে চাই, হায়াত মৌতের মালিক আল্লাহ, হেফাজত করার মালিক আল্লাহ, কিন্তু তাই বলে সরকার তার দায় এড়াইতে পারে না। ওসমান হাদির মৃত্যুর দায় সরকারকে নিতে হবে। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে ঢাকা শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, সেই দায় এই সরকারকে নিতে হবে। এবং আমি সরকারকে আহ্বান জানাবো, জাতীয় নির্বাচনের আগে কার কার বাড়িতে অবৈধ অস্ত্র আছে, কার কার হেফাজতে অবৈধ অস্ত্র আছে, সেইগুলো আপনারা খুঁজে বের করেন। আপনাদের পুলিশ আছে, প্রশাসন আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। যদি পরিষ্কার বলে দিতে চাই, 26-এর নির্বাচনে যারা প্রার্থী হবে, যারা ভোটার আছে, যারা প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবে, প্রত্যেক মানুষের নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে। আপনারা যদি আমার পাশে থাকেন
পারি। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি সবাই আশুগঞ্জকে একটা নতুন রূপ দিতে পারি। আপনারা যদি আমার পাশে থাকেন, আমার বাবার যে অপূর্ণ স্বপ্ন 1973 সালে তিনি আপনাদের মাটি থেকে বিজয়ী হয়েছিলেন, তার যে অপূর্ণ স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে বাকি জীবন আমি আপনাদের পাশে থেকে কাজ করি। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি যা বলি আমি তাই করি। এটা ভালো হইলে ভালো, মন্দ হইলে আমার কিছু করার নাই। বিএনপি সমর্থিত সাবেক সাংসদ রুমিন ফারহানার পছন্দের আসন ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ নিয়ে গঠিত এই এলাকা। কিন্তু বিএনপির এই আসনটি রুমিনকে নয়, জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে দিয়েছে। আর তাই দলীয় মনোনয়ন ধানের শীষ প্রতীক পাননি রুমিন ফারহানা। 23 ডিসেম্বর বেলা 12:15টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে দেয়া হয় এই আসনটি। এ সময় জমিয়তের নেতারাও উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আসন মাওলানা জুনায়েদ আল হাবিব, এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না। ইতিমধ্যে আমাদের সালাউদ্দিন সাহেব বলেছেন যে এই সংগঠনের জমিয়তে উলামায়ে ইসলামের বাংলাদেশে আমাদের অন্যান্য আসনগুলোতে তাদের কোনো প্রার্থী থাকবে না। তবে সর্বশেষ খবরের তথ্য অনুযায়ী রুমিন ফারহানা এই আসন থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেছেন, মার্কা যাই হোক, সরাইল আশুগঞ্জ থেকেই নির্বাচন করবেন তিনি আশুগঞ্জ বিজয়নগরের জনগণের উদ্দেশ্যে বলেন, বাবা 1973 সালে আপনাদের বাপদাদার ভোটে স্বতন্ত্র থেকেই নির্বাচিত হয়েছিলেন, আমিও নির্বাচন করবই। তিনি সেখানকার জনগণের প্রতি আস্থা রেখে বলেন, মনোনয়ন ফর্ম তার পক্ষে ভক্ত বা সমর্থকরাই কিনবেন, নিজে নয়। যদিও বিদ্রোহী প্রার্থীদের ক্ষেত্রে দলীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিএনপি, এদিকে রুমিন ফারহানা বলেন, দল ব্যবস্থা নিলে তিনি বাধা দিতে পারবেন না, তবে তিনি এলাকার মানুষের সমর্থনের উপর ভর করে এগিয়ে যাবেন। 23 ডিসেম্বরের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে মাওলানা জুনায়েদ আল হাবিব, সিলেট 5 আসনে জমিয়তের সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুক, নীলফামারী 1 আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল আফেন্দি এবং নারায়ণগঞ্জ 4 আসনে মুফতি মনির হোসাইন কাশেমি প্রতিদ্বন্দ্বিতা করবেন। মির্জা ফখরুল জানান, এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। তিনি বলেন, দলের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। কেউ বিদ্রোহী প্রার্থী হলে দল তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে। তিনি আরো জানান, জমিয়ত নেতারা তাদের দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচন করবেন। হ্যাঁ দর্শক, রুমিন ফারহানা জামায়াত ইসলাম থেকে নির্বাচন করবে সেটা যেহেতু এখনো কোনো সত্যতা মেলেনি, সুতরাং রুমিন ফারহানা নির্বাচন করবে এটা কিন্তু 100% সঠিক। তবে কোন দল থেকে করবে দর্শক, সেটা কিন্তু একান্তই তার বিষয়। যদিও রুমিন ফারহানাকে তার ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে কোনো নমিনেশন দেওয়া হয়নি বিএনপির তরফ থেকে, তবে সে কোনো দলের না হলেও সে স্বতন্ত্র থেকে হলেও নির্বাচন করবে। এবং তার যে পরিমাণ জনপ্রিয়তা দর্শক দেখা যাচ্ছে তার নিজ আসনে, সে কিন্তু অবিলম্বে কিন্তু যে কোনো প্রার্থীকে কিন্তু হারিয়ে দিতে সক্ষম হবে, কারণ তার সকল ধরনের গুণাবলী কিন্তু তার ভিতরে বিদ্যমান এবং সে দেশব্যাপীও কিন্তু একেবারে পরিচিতি লাভ করেছে। তাই অনায়াসেই কিন্তু বলা যেতে পারে বিএনপি কিন্তু এই রুমিন ফারহানাকে নমিনেশন না দিয়ে বড় একটি ভুল করেছে। অন্যদিকে কিন্তু দর্শক আরেকটা গুঞ্জন কিন্তু উঠেছে যে যারা নমিনেশন বিতরণের সঙ্গে জড়িত ছিল, যে নেতাকর্মীরা যারা বর্তমানে দলের কর্ণধার হিসেবে আছে, তারা কিন্তু রুমিন ফারহানাকে কিন্তু একটা সিন্ডিকেটের শিকার করে কিন্তু তাকে নমিনেশন দেয়নি। অর্থাৎ যে নেতাকর্মীরা তেল মেরে মেরে নমিনেশন নিয়েছে, এমনটা কিন্তু রুমিন ফারহানা নয়, যার ফলে সে তেল না বাড়তে পেরেই সে নমিনেশন হারিয়েছে। অর্থাৎ সত্য কথা হলো সে কিন্তু কাউকে ছাড় দেন না এই রুমিন ফারহানা, যার ফলে কিন্তু সে আজ নমিনেশন হারিয়েছে বিএনপি থেকে। সম্মানিত দর্শক, এই সম্পূর্ণ ভিডিও ক্লিপগুলি দেখার পর দর্শক আপনার কি মনে হয়, বিএনপি কি ভুল করেছে রুমিন ফারহানাকে নমিনেশন না দিয়ে? তবে অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আরো জানিয়ে যাবেন এই রুমিন ফারহানা যদি স্বতন্ত্র থেকেও নির্বাচন করবে, সে কি জিতে আসতে পারবে ব্রাহ্মণবাড়িয়া আসন থেকে? দর্শক অবশ্যই জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামতটুকু। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সকলেই।